মা খাবার বানিয়েছো? না, হয়নি রে বাবা, হয়ে গেলে তোকে ডেকে নেব, ঠিক আছে? তা মা আজ কি বানাচ্ছ? ওই তো আলু পেঁয়াজের তরকারি আর রুটি। কি গো মা, খালি আলু আলু, একটু অন্য কিছু বানাও, একটু পনির টনির খায়। আহা হা, পনির খাবে? আলু খা। জানিস পনিরের কত দাম? আলু সব থেকে সস্তা। আরে মা, মাঝে মাঝে তো অন্য কিছু বানাতেই পারো না। আরে বাবা, 2 পয়সা জমাতে শেখ, ভবিষ্যতে কাজে দেবে। ললিতার এই কথা শুনে ওর ছেলে রাম ওখান থেকে রেগে চলে যায়। এই গল্পটা হলো একটা খুবই কিপ্টে পরিবারের। ললিতা আর তার স্বামী রতন ছিল উচ্চ মাপের কিপ্টে। যথেষ্ট টাকা পয়সা থাকা সত্ত্বেও ওরা খুবই কিপ্টেমি করত। আর এই ব্যাপারটা নিয়ে ওর মা বাবার সাথে রামের ঝামেলা হয়ে যেত, কিন্তু রাম পেরে উঠত না। তারপরে একদিন, ও মা খুব খিদে পেয়েছে, একটু কিছু খাবার বানিয়ে দাও না। সকালের আলুর পরোটা বেঁচে আছে, যা গিয়ে খেয়ে নে। হ্যাঁ, গোটা একটা পরোটা? ওমা একা খেতে পারবো না, যদি পেট খারাপ হয়। ঠিক আছে, তাহলে একটা কাজ কর, ওখান থেকে অর্ধেক তোর বাবার জন্য রেখে দে। হে ভগবান। আচ্ছা, তা তুমি কি খাবে শুনি? আরে আমার চিন্তা করিস না, সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো, ওখানে গিয়েই খেয়ে নেব। কিন্তু বিয়ে তো সেই সন্ধ্যাবেলা মা। তাতে কি হয়েছে? পেটটা খালি থাকলে তবেই না পেট পুড়ে খেতে পারবো রাতের বেলা, বুঝলি বাপধন? তুমি আর মা না সত্যি মহান, বাঁধিয়ে রাখার মতো একদম। আরে হ্যাঁ বাবা, আমরা এটা জানি, কিন্তু দেখ এটা জেনেও আমরা কোনো অহংকারই করিনি। বড় হয়ে তোকেও এরকম হতে হবে, বুঝলি? বুঝলি তো? হ্যাঁ বাবা, বুঝেছি। ললিতার রতন সেই দিন সকাল থেকে কিছু খেলো না, আর রাত্রিবেলা বিয়ে বাড়িতে গিয়ে গলা পর্যন্ত খাবার খেলো। এই দেখে রামের খুবই লজ্জা করছিল, কিন্তু সে কি বা করবে। এইভাবেই সময় কাটতে লাগলো। রাম এখন বড় হয়ে গেছে। রেশমি নামে একটি মেয়ের সাথে সে এখন প্রেম করে, কিন্তু সমস্যা এটা ছিল যে রেশমি একটা গরিব ঘরের মেয়ে ছিল। রেশমি, কফি খেতে যাবে? হ্যাঁ যাবো তো, এমনিতেও তুমি আমাকে অনেকদিন কফি খাওয়াওনি। তাহলে চলো, আজকে এবিসিডিতে তোমাকে কফি খাওয়াবো। আরে বাহ, তাহলে চলো, আমিও তো দেখতে চাই এবিসিডির কফি কেমন। এরপর ওরা বিখ্যাত ক্যাফে এবিসিডিতে গেল। এরপরে ওরা যখন একে অপরের হাত ধরে ক্যাফেতে বসেছিল, তখন রাম ক্যাফের বাইরে বড় বড় থলি কাঁধে তার বাবা মাকে দেখতে পেল। বাবা মা এখানে কি করছে? হে ভগবান, ওরা যদি আমাকে এখানে দেখে নেয়, আমার তো হয়েছে। কি করি এবার? নিজের মা বাবাকে দেখে রাম কিছু খোঁজার বাহানায় টেবিলের নিচে লুকিয়ে যায়, কিন্তু রেশমি ওর মা বাবাকে চিনে ফেলে আর বলে, রাম দেখো না তোমার মা বাবা, ওঠো না, দেখো না। রেশমি, আমি ওনাদের দেখেই লোকাচ্ছি, ওনারা যদি এত দামি কফি শপে আমায় দেখে নেয় আমি শেষ। কেন এরকম কেন বলছো? ওনাদেরকেও ডেকে নাও না, দেখো না বাইরে কি রোদ্দুর। মা আমার, ওরা যদি আমাকে এখানে দেখে আমায় শেষ করে ফেলবে, তুমি চুপ করে বসো দয়া করে। এরপর ওরা চলে গেলে রাম টেবিলের নিচ থেকে বাইরে বেরোয়, তারপর রেশমিকে সব কথা বলে। কিন্তু এই শুনে রেশমি চিন্তায় পড়ে যায়। কি হলো রেশমি, কি ভাবছো? আমি ভাবছিলাম যে আন্টি আঙ্কেল যদি এতটাই কিপ্টে আর লোভী হয়, তাহলে আমার সাথে তোমার বিয়ে কি দেবে? আমিও সেটা দিনরাত ভাবি, কিন্তু তুমি চিন্তা করো না, বিয়ে আমি তোমাকেই করব। এরপর রাম তার মা বাবার কাছে রেশমির কথা বললে রেশমি গরিব এই কথা জেনেই ওর মা বাবা না বলে দেয়। কিন্তু রামও এক কথার লোক ছিল, আর সে রেশমিকে খুবই ভালোবাসত। তাই রাম কাউকে কিছু না জানিয়ে রেশমির সাথে কোর্ট ম্যারেজ করে নেয়। বিয়ের পর রাম রেশমিকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়। বাবা মা, আমাকে ক্ষমা করে দিও, আমি রেশমিকে ছাড়া থাকতে পারবো না। বাবা মা, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। চলো, যা হয়ে গেছে ভালোই হয়েছে। এমনিও তোমার বিয়ে দিতে গেলে অনেক ফালতু খরচা হয়ে যেত, বেঁচে গেলাম। শ্বশুরের এই কথা শুনে রেশমি তো অবাক হয়ে গেল। আর আজ সে বুঝতে পারল যে তার শ্বশুর শাশুড়ি কত উচ্চমানের কিপ্টে। রেশমিকে ওরা মেনে তো নিল, কিন্তু পর না পাওয়ার একটা আলাদা কষ্ট ওদের মনের মধ্যে ছিল। তাই শ্বশুর শাশুড়ি মিলে রেশমিকে অপমান করত। তারপর একদিন, বৌমা আজকে পোলাও বানাও তো। বাপ রে, মটরের দাম কত বেড়ে গেছে, জানি না তোমাদের বাড়িতে পোলাও হয় কিনা। একটা কথা বলবো বৌমা, তোমার তো ভাগ্য ফিরে গেছে এই বাড়িতে বিয়ে করে এসে। ললিতার এই কথা শুনে রেশমি আর রামের খুবই খারাপ লাগে, কিন্তু তা সত্ত্বেও তারা চুপ করে থাকে। রেশমি ভেবেছিল সময়ের সাথে সাথে ওর শাশুড়ি পাল্টে যাবে, কিন্তু ললিতার মাথায় তো অন্য কিছু চলছিল। আরে বাবা রাম, শোন না, তোর সাথে একটু কথা ছিল। হ্যাঁ মা, বলো না। আরে আমাদের বাজারে ওই শিফট ট্রাভেলস আছে না, হ্যাঁ হ্যাঁ, ওরা একটা অফার দিয়েছে যে তীর্থযাত্রার জন্য নেপাল নিয়ে যাবে, টাকা পয়সাও ঠিকঠাক নিচ্ছে। তো আমি আর তোর বাবা ভাবলাম আমরা একটু ভগবান দর্শন করে আসি। বাহ, এ তো খুব ভালো।
কিন্তু আর কিছুদিন দাঁড়িয়ে যাও, আমার স্যালারিটা ঢুকুক, তারপর তোমরা নয় যেও, ঠিক আছে? আরে বাবা, ততদিনে তো ওদের এই অফার শেষ হয়ে যাবে। মা, এখন তো আমার কাছে এত টাকা নেই। শোন না, আমি বলছিলাম কি, তুই রেশমির বাবার কাছ থেকে একটু টাকা ধার নিয়ে নে। দুটো বাড়ি তো একই, তাই না? রাম হ্যাঁ তো বলে দিল, কিন্তু সে বুঝতে পারছিল যে তার মা কি চাইছে। ওইদিকে রেশমির বাবা কোনোভাবে টাকার জোগাড় করে রামকে দিয়ে দেয়, কিন্তু এখন তো ললিতার খেল সবে শুরু। নেপাল থেকে ঘুরে এসে ললিতা কোনো না কোনো বাহানায় রেশমির বাবার কাছ থেকে টাকা চেয়েই যেত। আরে তো কি হলো, দুটো বাড়ি তো একই না? হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। এইরকমই দিন কেটে যাচ্ছিল। একদিন রেশমি বাড়িতে সবার জন্য বিরিয়ানি বানায়। বিরিয়ানি সবার খুব পছন্দ হয়। বিরিয়ানি খেয়ে ললিতা বলল, আরে বৌমা, দারুণ বিরিয়ানি বানিয়েছো। কোথায় শিখেছো গো? আমার মা শিখিয়েছে। খুব ভালো, খুব ভালো। যাই হোক, তোমার মা বাবা কোনোদিন আমাদের খেতে ডাকেন না তো নিজের বাড়িতে? তুমি একটা কাজ করো, তুমি ওনাদেরকে জানিয়ে দাও যে এই সানডে আমরা সবাই ওনার বাড়িতে যাব বিরিয়ানি খেতে। আর ওনাদেরকে বলবে দারুণ করে বিরিয়ানি বানাতে, বেশি বেশি কাজু বাদাম দিয়ে। ঠিক আছে মা। শাশুড়ির কথায় রেশমি খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ সে জানতো যে বাবার এখানে টাকা দিয়ে আর বিশেষ কিছু টাকা বেঁচে নেই। তাই বিরিয়ানির খরচা উনি সামাল দিতে পারতেন না। তাই রেশমি এই প্রবলেমের একটা সলিউশন ভাবছিল। আর দেখতে দেখতে সানডে চলে এলে সবাই ওর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ওরা দেখলো যে ওখানে সুস্বাদু বিরিয়ানি রাখা আছে, যাতে কাজু বাদাম কিশমিশ ভর্তি ছিল। এই দেখে লোভী শ্বশুর শাশুড়ি জিভ দিয়ে জল পড়তে লাগলো। এই নাও মা, আমার মায়ের হাতে বিরিয়ানি খেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, কেন না? বিয়ান এত ভালো করে রান্না করেছে, কেন খাবো না? এদিকে দাও। এই বলে রতন আর ললিতা বিরিয়ানিতে ঝাঁপিয়ে পড়ল, আর গলা পর্যন্ত খাওয়ার পরেও অনেক বিরিয়ানি বেঁচেছিল। মা, একটা কাজ করছি, যে বিরিয়ানি বেঁচে আছে সেটা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে গিয়ে বসে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, নিয়ে চলো। এসব দেখে রামের চিন্তা হলেও রেশমির কোনো চিন্তাই ছিল না। পরের দিন রান্নাঘরে ললিতা চিৎকার করে উঠল, রেশমি, ও রেশমি, আমার সব বাসমতি চাল কোথায় গেল? আর কাজু কিশমিশও দেখতে পাচ্ছি না কেন? মা, ওইসব তো আমি সাথে করে কালকে নিয়ে গেছিলাম নিজের বাড়িতে, আর ওইগুলো দিয়েই তো মা সুস্বাদু বিরিয়ানি বানিয়েছিল। আসলে না, আমার বাবার কাছে টাকা ছিল না, তাই আমি এগুলো সব নিয়ে গেছি। আর মা, দুটো বাড়ি তো একই, তাই না? এইবার ললিতা ঠিক উত্তর পেয়েছিল, আর ওর কাছে বলার মতো কিছুই ছিল না। আর রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে রাম এসব দেখে মনে মনে হাসছিল। গায়ত্রী দেবীর 4 ছেলে ও 4 বৌমা ছিল। প্রথম আর দ্বিতীয় বউ ধনী পরিবারের ছিল, কিন্তু তৃতীয় আর চতুর্থ বৌমারা গরিব পরিবারের ছিল। তাই গায়ত্রী দেবী নিজের প্রথম আর দ্বিতীয় বৌমা নীলিমা আর সুমনাকে খুব বেশি ভালোবাসত, আর সবসময় তাদেরই গুণগান করত, এবং বাকি 2 বৌমা আশা এবং বর্ষার সবসময় নিন্দে করত। যদিও আশা এবং বর্ষা সুমনা আর নীলিমার চেয়ে অনেক ভালো মনের ছিল। গায়ত্রী দেবীর 4টি বৌমাই গর্ভবতী ছিল। এই নাও সুমনা বৌমা, নীলিমা বৌমা, কোথায় তোমরা? এদিকে এসো, তাড়াতাড়ি এসো। আরে মা, এতগুলো ব্যাগ কি এনেছো এতে? মা, মনে হচ্ছে আপনি তো পুরো বাজার কিনে এনেছেন। হ্যাঁ, এমনটাই ভেবে নাও না। যখন আমার পছন্দের 2টো বৌমা গর্ভবতী আর কিছুদিন বাদে সুন্দর সুন্দর বাচ্চাদেরও জন্ম দেবে, তখন তোমাদের খেয়াল আমি রাখবো না তো কে রাখবে? এই দেখো, দেশি ঘি দিয়ে ভরা কৌটো, আর এই রইল কাজু বাদাম আর কিচমিচের কৌটো, আর সব রকমের ফল আর সবজি। আর হ্যাঁ, তোমাদের দুজনার এই নোনতা বিস্কুট আর কেক তো খুবই পছন্দের না, তাই আমি দোকান থেকে সব নিয়ে এসেছি। এখন তোমরা রোজ পেট ভরে খাবে আর নিজেদের খেয়াল রাখবে, বুঝলে? ঠিক আছে মা, বলছি কি, আমি যা পয়সা দিয়েছিলাম সব কি খরচ হয়ে গেছে নাকি কিছু বেঁচে আছে? না মানে এমনিই জিজ্ঞাসা করছিলাম, না মানে হতে হয়েছে কিনা। আরে, আপনি তো টাকা খরচই করেননি, আমি তো আপনাকে দিয়েছিলাম। তাহলে এই জিনিসগুলো? আমি কি এমন শাশুড়ি নাকি যে বৌমাদের পয়সা খরচ করাবো? মানছি তোমরা বড়লোকের পরিবারের থেকে এসেছো, তাই বলে এখানে তোমাদের অযত্ন হবে নাকি? এই পয়সা আমি নিজের থেকে দিয়েছি। ওই তোমাদের শ্বশুরের পেনশনের টাকা আসে না প্রতি মাসে, ওটা তো আমার কাছে এমনিতেই রাখা থাকে।
কখনো পয়সা খরচ করার দরকারই পড়িনি, তাই এখন যখন সুযোগ পেলাম তখন পিছনে কেন থাকবো? হ্যাঁ, সত্যি আমাদের মা কি ভালো, তাই না বর্দি? বলো। আশা, ও আশা, বর্ষা, কোথায় তোমরা? কখন থেকে আমি বসে আছি, এক গ্লাস জলও পাইনি। প্রথমে ঠান্ডা জল দাও, তারপর আমাদের 3 জনের জন্য গরম গরম পকোড়া বানিয়ে নিয়ে এসো। মাই জলটা খান, বর্ষা চা নিয়ে আসছে। হ্যাঁ ঠিক আছে, এখন যাও। মাথার উপর দাঁড়িয়ে থাকবে নাকি? মা চা নিন। কতবার করে বলেছি দুধের সাথে চা পাতাটা একটু ভালো করে ফোটাবে। তুমি জানো না আমার দুটো বৌমার শক্তিশালী খাবারের প্রয়োজন, আর এটা তুমি কি জলফল বানিয়েছো? মা আমি তো ভালো করেই ফুটিয়েছি। মা, সন্ধেবেলার খাবারের জন্য কি বানাবো যদি একবার বলে দিতেন। মা, আমার না আজকে পোলাও আলুর দম খেতে খুব ইচ্ছে করছে। আর মা, আমি তো পনিরের তরকারি খাবো। তাহলে রাত্রের খাবারে ওই পোলাও আর পনির বানাবে, আর তার সাথে দেশি ঘিয়ের পরোটা আর আলুর দম বানাবে। কিন্তু যা আমার দুটো বৌমা বললো সেটাই হবে। কিন্তু মা, আমি তো আগে থেকেই রাঙা আলু কেটে রেখেছি। আসলে বর্ষার আজকে রাঙা আলু খেতে খুব ইচ্ছে করছিল, তাই। না না মা, আমি ওই রাঙা আলুর সবজি খাবো না। ওই রাঙা আলুর গন্ধে আমার বমি পায়, একদমই খাবো না। তুমি চিন্তা কেন করছো নীলিমা বৌমা? তুমি যখন বলে দিয়েছো তখন এ বাড়িতে ওই রাঙা আলুর সবজি হবে না। আশা, বর্ষা, দুজনের কান খুলে শুনে নাও, ওই রাঙা আলু সবজি এ বাড়িতে হবে না। ওটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দাও। এই শুনে বর্ষা কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায়। এই দেখে আশা তার কাছে গিয়ে তাকে বুঝিয়ে বলল, বর্ষা, মায়ের কথায় কিছু মনে করো না। তোমার যখন রাঙা আলু খেতে ইচ্ছে করছে তখন ওই সুমনা আর নীলিমা বৌদি যখন ঘুমিয়ে থাকবে আর মা যখন মন্দিরে যাবে, আমি তোমাকে বানিয়ে দেব। আশা বৌদি, আমাদের সাথে এমন কেন হচ্ছে? আমরাও তো প্রেগনেন্ট, মা আমাদের খেয়াল কেন রাখে না বলো? আমি জানি আমরা গরিব, তাই মা এমন করে, তাই না? আমরা নীলিমা বৌদি আর সুমনা বৌদির মতো বড়লোকের পরিবারের থেকে আসিনি। বর্ষার কথা শুনে আশাও কেঁদে ফেলল। এভাবেই কিছু মাস কেটে গেল। গায়ত্রী দেবীর বৌমাদের সাধের অনুষ্ঠানের আয়োজন শুরু হলো। গায়ত্রী দেবী তার 2 ধনী বৌমা, প্রথম ও দ্বিতীয় বৌমার সাধের আয়োজন নিয়ে খুব উৎসাহী ছিল। তাই তিনি তাদের জন্য দামি দামি কাপড় আর গয়না কিনে আনলেন। অন্যদিকে আশা আর বর্ষার উপর তার কোনো নজরই ছিল না। সবাই ব্যাংকেট হলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর তখনই সুমনা আর নীলিমা তার শাশুড়ির কাছে গিয়ে বলল, বলো না দিদি, আগে তুমি বলো। কি হয়েছে সুমনা বউ? বলো আমাকে, কি হয়েছে তোমার? চলো আমরা তাড়াতাড়ি অনুষ্ঠানে যাই, ওখানে সব অতিথিরা চলে এসেছে। মা, আসলে আমি বলছিলাম কি, আপনি যদি অনুষ্ঠানে না যান তবেই আমাদের আর আমাদের বাচ্চাদের জন্য ঠিক হবে। আসলে মা, ব্যাপারটা কি হয়েছে, আমার মা বলছিলেন যে একটা বিধবার ছায়া একটা গর্ভবতী মহিলার উপর পড়া আর কি ঠিক হবে না। মা, আসলে এটা তো আমাদেরই মঙ্গলের জন্যে, তাই না? আপনি একজন বিধবা, তাই আপনার ছায়া তো আমাদের জন্য অমঙ্গল, বলুন। তাই মা, আপনি আজকে আমাদের থেকে আর এই অনুষ্ঠানের থেকে একটু দূরেই থাকুন, যাতে আমাদের বা আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। সুমনা আর নীলিমার মুখে এই কথা শুনে গায়ত্রী দেবী তো একেবারে আকাশ থেকে পড়ল, আর ওনার চোখ দিয়ে জল পড়তে লাগলো। উনি সব কষ্ট চেপে বাধ্য হয়ে বৌমাদের না বললেন। চলো নীলিমা, মা আমাদের কথা বুঝে গেছে, মা আসলে খুব বুদ্ধিমতী। এরপর সুমনা আর নীলিমা অনুষ্ঠানে চলে যায়। কিন্তু কিছু সময় পর তারা দেখল যে গায়ত্রী দেবীও অনুষ্ঠানে এসেছে। মা, আপনাকে বারবার বারণ করলাম না আপনি অনুষ্ঠানে আসবেন না, তারপরেও আপনি বাচ্চাদের মতন এমনটা কেন করলেন? কেন মা, আপনি কি আমাদের ভালো চান না? আর তখনই আশা এবং বর্ষাও চলে আসে। সুমনা বৌদি, নীলিমা বৌদি, মাকে আমরা এনেছি। মা আমাদের আর আমাদের হবু সন্তানদের আশীর্বাদ করবেন। হ্যাঁ বৌদি, মায়ের আশীর্বাদ আমাদের জন্য ভগবানের আশীর্বাদের মতো। উনিও তো ওনার সন্তানদের 9 মাস গর্ভে ধরেছেন, আর উনিই তো হবেন আমাদের বাচ্চাদের ঠাকুমা। তাই আমাদের বাচ্চাদের আশীর্বাদ করার প্রথম অধিকার ওনার। মা, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদের সাধের অনুষ্ঠান আপনার আশীর্বাদ দিয়েই শুরু হবে। আমাকে ক্ষমা করে দাও আশা বৌমা, বর্ষা বৌমা, আমি সবসময় তোমাদের দুজনের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, আর আজ তোমরাই আমার সম্মান বাঁচালে। সুমনা আর নীলিমার জন্য আমি কি না করেছি, আর ওরা আমার ভালোবাসার কি প্রতিদান দিল। যদিও ওরা বড় লোকের পরিবারের থেকে, কিন্তু ওদের মন। এই বলতে বলতে গায়ত্রী দেবী ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। না মা, আপনি আর কাঁদবেন না, চলুন আমরা সকলে মিলে অনুষ্ঠানে আনন্দ করব এখন। এরপর গায়ত্রী দেবী আশা এবং বর্ষাকে বুকে জড়িয়ে নিল। এরপর থেকে গায়ত্রী দেবী আশা এবং বর্ষাকে খুব ভালোবাসে। এখন উনি 4টে বৌমাকেই সমানভাবে ভালোবাসে।
এখন যার যা কাজ তাকে দিয়ে সেটা করায়। এমনটা নয় যে সুমনা আর নীলিমা বড় ঘরের মেয়ে বলে তাদের দিয়ে কম কাজ করায়। আর গায়ত্রী দেবীর এই ব্যবহার তার 4 বৌমার সন্তানদের প্রতিও একই ছিল, যা দেখে আশা এবং বর্ষা বৌমাও খুব খুশি ছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।